প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ আশরাফুল আজিজ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আশা করি তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ এই কোর্স থেকে একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা, সংক্ষেপে যেটিকে ডব্লিউটিও বলা হয়। আমি আশা করি তোমরা মনোযোগের সঙ্গে আলোচনা শুনবে এবং বিশ্বাস করি তোমরা মনোযোগের সঙ্গে শুনলে উপকৃত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে রাষ্ট্রসমূহের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক নির্ধারণের প্রয়োজন থেকেই GATT নামক একটি সংস্থা জন্ম লাভ করে। এটিকে গ্যাট বলা হয়। গ্যাট চুক্তি স্বাক্ষরের পর থেকে চুক্তিটিকে একটি বহুপাক্ষিক বাণিজ্য সংস্থায় রূপান্তর করার প্রয়োজন দেখা দেয়। এই প্রয়োজনেই 1947 সাল থেকে 1986 সাল পর্যন্ত গ্যাটের কর্তৃত্বকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার লক্ষ্যে চুক্তিটির আলোচনার মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও গঠনের উদ্যোগ শুরু হয়। অবশেষে 1946 সালে গ্যাটের উরুগুয়ে রাউন্ড আলোচনার মধ্য দিয়েই চুক্তিটি বিশ্ব বাণিজ্য সংস্থায় রূপান্তর লাভ করে। 1995 সালের 1 জানুয়ারি গ্যাট ডব্লিউটিওতে রূপান্তরিত হয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্যান্য আলোচনাতে আমরা বলেছি যে কোনো প্রতিষ্ঠানেরই কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে। সুতরাং যৌক্তিক কারণেই বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওরও কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম লক্ষ্য উদ্দেশ্যটি হল বিশ্ব বাণিজ্যের প্রসার করা, মুক্ত বাণিজ্যের প্রসার করা, অর্থাৎ বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্যের প্রসার করা, বাণিজ্যের অশুল্ক বাধাসমূহ দূর করা, বাণিজ্য আলোচনার ফোরাম হিসেবে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করা। বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কে আলোচনার শুরুতেই আমাদেরকে পরিষ্কারভাবে বোঝা দরকার বিশ্ব বাণিজ্য সংস্থা আসলে কি। প্রিয় শিক্ষার্থী, যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে বিশ্ব বাণিজ্য সংস্থা। এই ভবনগুলি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। আমরা এক নজরে দেখে নেব বিশ্ব বাণিজ্য সংস্থাটি। বিশ্ব বাণিজ্য সংস্থাকে সংক্ষেপে বলা হয় ডব্লিউটিও
এটি গঠিত হয় 1 জানুয়ারি 1995 সালে। আজ থেকে প্রায় 25 বছর আগে এই প্রতিষ্ঠানটির ধরন হচ্ছে, এটি একটি বিশ্বব্যাপী বাণিজ্যিক সংস্থা। এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা বা নিয়ন্ত্রিত বিশ্ব বাণিজ্য। এটির সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। যে অঞ্চলে এই বিশ্ব বাণিজ্য সংস্থা কাজ করে, এটার কার্য অঞ্চল হচ্ছে বিশ্বব্যাপী। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটার স্থানাঙ্ক পর্যন্ত আমরা উল্লেখ করছি। এর সদস্য সংখ্যা 164টি রাষ্ট্র। এই ডব্লিউটিওর দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহৃত হয় ইংরেজি, ফ্রান্স এবং স্প্যানিশ ভাষা। এই সংস্থাটির মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল বর্তমানে রবার্তো আজিবেডো। এই সংস্থাটির সদস্য বা স্টাফ রয়েছে, দপ্তরে কর্মরত স্টাফ রয়েছে 640 জন, মতান্তরে 641 জন। বিশ্ব বাণিজ্য সংস্থা একটি বৈশ্বিক সংস্থা। এটির সাংগঠনিক কাঠামোকে সেটি আমাদের জানা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সকল টায়ার বা সংস্থার অধীনস্থ প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছি, বিশ্ব বাণিজ্য সাংগঠনিক কাঠামোর মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক, এটি হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা। এই পর্যায়ে থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার সকল নীতি প্রণয়ন, গ্রহণ, বর্জন, বাস্তবায়ন সবকিছু এখান থেকে হয়ে থাকে। অর্থাৎ যে কোনো ধরনের নীতিমালা গ্রহণের জন্য মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বোচ্চ কর্তৃপক্ষ। এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয় এবং মন্ত্রী পর্যায়ের গৃহীত যে কোনো নীতি অত্যন্ত গুরুত্ব দিয়ে গ্রহণ করা সবগুলি সদস্য রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। দ্বিতীয় যেটি বললাম, সাধারণ পরিষদ। সাধারণ পরিষদের মধ্যে 3টি উইংয়ের কথা আমরা বলেছি। বিরোধ নিরসন কর্তৃপক্ষ, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্যিক কার্যক্রম, বিশ্বব্যাপী বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবার ক্ষেত্রে যদি কোনো ধরনের বিরোধ দেখা দেয়, সে সকল বিরোধ নিষ্পত্তির জন্য সাধারণ পরিষদের অধীনে একটি বাণিজ্য নিরসন কর্তৃপক্ষ রয়েছে। তারা যে কোনো ধরনের বিরোধ মেটানোর জন্য কাজ করে থাকে। তারপর রয়েছে বাণিজ্য নীতি পর্যালোচনা কর্তৃপক্ষ, বিশ্বব্যাপী বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য যে সকল নীতি ডব্লিউটিও গ্রহণ করে থাকে, এ সকল নীতি গ্রহণের শুরু থেকে গ্রহণ করার পরে পর্যন্ত ইভেন গৃহীত নীতিগুলিকে পর্যালোচনা করে দেখা বাণিজ্য নীতি পর্যালোচনা কর্তৃপক্ষ নামক যে উইংটি রয়েছে, তারা সেই কাজটি সম্পাদন বা সম্পন্ন করে থাকে। 3 নম্বর যেটি বাণিজ্যিক পরিষদ। বাণিজ্যিক পরিষদের 3টি উইং রয়েছে। পণ্য সংক্রান্ত বাণিজ্যিক পরিষদ, অর্থাৎ পণ্য সংক্রান্ত যে কোনো ধরনের বিষয়ে যে কোনো রকম কার্যক্রম পরিচালনার জন্য, সিদ্ধান্ত গ্রহণের জন্য, নীতি প্রণয়নের জন্য, অর্থাৎ পণ্য সংক্রান্ত যে কোনো বিষয় পরিচালনা, সমস্যা হলে সমাধান, এই সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে পণ্য সংক্রান্ত বাণিজ্যিক পরিষদ। সেবা সংক্রান্ত বাণিজ্যিক পরিষদ রয়েছে। এটির মূল কাজ হচ্ছে ডব্লিউটিওর সকল সদস্য দেশগুলোর মধ্যে সেবার ধরন, সেবার মানকে কিভাবে উন্নয়ন করা যায়,
এ সংক্রান্ত বিষয়ে সকল কার্যক্রম সম্পন্ন করে থাকে সেবা সংক্রান্ত বাণিজ্যিক পরিষদ। এটি সাধারণ পরিষদের অধীনে কাজ করা একটি উইং। বাণিজ্য সম্পর্কিত মেধাস্বত্ব আইনের জন্য পরিষদ। বাণিজ্য সংক্রান্ত মেধাস্বত্ব আইন নিয়ে যে সকল কাজ করা হয় সবগুলি কাজের জন্য যে উইং সংশ্লিষ্ট থেকে কাজগুলি করে, যে উইং দায়িত্ব নিয়ে কাজগুলি করে, সেটি হচ্ছে বাণিজ্য সম্পর্কিত মেধাস্বত্ব আইনের জন্য পরিষদ। অন্যান্য পরিষদ বা কর্তৃপক্ষের অধীনে যেই উইংগুলি রয়েছে বাণিজ্য ও পরিবেশ সংক্রান্ত কমিটি, বাণিজ্য উন্নয়ন কমিটি, বাণিজ্য ও পরিবেশ সংক্রান্ত কমিটি, বাণিজ্য উন্নয়ন কমিটি, আঞ্চলিক বাণিজ্য বিষয়ক কমিটি, বাজেট অর্থ প্রশাসন কমিটি, বাণিজ্য দেনা ও অর্থ বিষয়ক ওয়ার্কিং গ্রুপ, বাণিজ্য ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক ওয়ার্কিং গ্রুপ, সচিবালয়, এই সবগুলি উইং মিলে সারা বছরের বিশ্ব বাণিজ্য সংস্থার দৈনন্দিন সকল কাজকর্ম সম্পাদন করে এবং এদের কাজের মাধ্যমেই বিশ্ব বাণিজ্য সংস্থা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। এই বিশ্ব বাণিজ্য সংস্থার পরিচালনার জন্য কিছু নীতিমালা রয়েছে। একটি এত বড় বৈশ্বিক প্রতিষ্ঠান একটি নীতিমালা ছাড়া কাজ করতে পারে না। কয়েকটি নীতিমালার মধ্যে প্রথম সেটি হচ্ছে বৈষম্যহীন বাণিজ্য ব্যবস্থা, অর্থাৎ WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার সবগুলি সদস্য রাষ্ট্রের জন্য বৈষম্যহীন সমতা ভিত্তিক বাণিজ্য ব্যবস্থা নিশ্চিত করা, এই দায়িত্বটি বিশ্ব বাণিজ্য সংস্থার। অর্থাৎ সকল রাষ্ট্রের জন্যই এমন একটি নীতিমালা গ্রহণ করবে যে নীতিমালার মধ্যে কোনো বৈষম্য থাকবে না। কারণ উন্নত এবং সমৃদ্ধ দেশগুলোর বাণিজ্যিক অবস্থার সামনে উন্নত উন্নয়নশীল দেশগুলি বাণিজ্য পরিচালনা করা অত্যন্ত দুরূহ, কঠিন একটি কাজ। এক্ষেত্রে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়ে পড়ে সমতা ভিত্তিক বা বৈষম্যহীন নীতি প্রণয়ন করা বিশ্ব বাণিজ্য সংস্থার কাজ বা একটা গৃহীত নীতি। উদার বাণিজ্য ব্যবস্থা সম্প্রসারণ। উদার বাণিজ্য ব্যবস্থা সম্প্রসারণ করা বিশ্ব বাণিজ্য সংস্থার গৃহীত একটি উল্লেখযোগ্য নীতি। সকল দেশকে অর্থাৎ সকল সদস্য দেশকেই বাণিজ্য ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে উদারনৈতিক নীতিমালা গ্রহণ করতে হবে। সংরক্ষণবাদী কোনো নীতি কোনো রাষ্ট্র গ্রহণ করলে সেটি আর বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রকে কোনো সুবিধাজনক অবস্থায় নিয়ে যেতে পারবে না, বরং বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এটি একটি প্রতিবন্ধকতা বা অন্তরায় হিসাবে কাজ করবে। এই জন্যে সকল সদস্য রাষ্ট্রই উদার বাণিজ্য নীতি যেন গ্রহণ করে, এ সংক্রান্ত উদার বাণিজ্য নীতি ব্যবস্থা সম্প্রসারণ করার নীতি হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার রয়েছে। সুস্থ প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি, এটিও বিশ্ব বাণিজ্য সংস্থার একটি নীতি। যে সকল ধনী রাষ্ট্রের সম্পদ এবং শক্তি বেশি, অসম বা অযৌক্তিক প্রতিযোগিতা যদি বাজারে বিদ্যমান থাকে, বিশ্ববাজারে বিদ্যমান থাকে, তাহলে ধনী শক্তিশালী রাষ্ট্রগুলোর সামনে অপেক্ষাকৃত দুর্বল কিংবা স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলো বাজারে প্রতিযোগিতার জন্য টিকে থাকতে পারবে না। এরকম অবস্থায় উন্নত, উন্নয়নশীল, অনুন্নত বা স্বল্পোন্নত নির্বিশেষে সকল রাষ্ট্র যেন বিশ্ববাজারে তাদের উৎপাদিত পণ্য নিয়ে হাজির হতে পারে, উপস্থাপন করতে পারে এবং মানসম্পন্ন পণ্য হলে প্রতিযোগিতার মাধ্যমে সেটি যেন বিশ্ববাজারে জায়গা করে নিতে পারে। এই জন্যে সুস্থ প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি করা বিশ্ব বাণিজ্য সংস্থার একটি নীতি। অর্থনৈতিক সংস্কার সাধন
বিশ্ব বাণিজ্য সংস্থার আরেকটি উল্লেখযোগ্য নীতি। বিশ্ব বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে বিশ্বব্যাপী একটি সমন্বিত অর্থনৈতিক ব্যবস্থা থাকা দরকার। শতভাগ রাষ্ট্রই বা পৃথিবীর সকল রাষ্ট্রই একই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করে থাকে এমনটি সবসময় প্রত্যাশা করা যায় না। কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য রাষ্ট্রগুলির মধ্যে কোনো রাষ্ট্র যেন এমন কোনো অর্থনৈতিক নীতি গ্রহণ না করে যেই নীতিগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিষ্ঠার উদ্দেশ্যকে ব্যাহত করে। যদি কোনো রাষ্ট্র কর্তৃক গৃহীত নীতির মধ্যে কোনো ধরনের অসঙ্গতি বা অসামঞ্জস্য দেখা যায়, সেক্ষেত্রে একটি সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক সংস্কার সাধন করার নীতিটি হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার একটি নীতি। বাণিজ্য সম্পর্ক নির্ধারণ আরেকটি গুরুত্বপূর্ণ নীতি। বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে ডব্লিউটিওর সকল রাষ্ট্রই যেন মর্যাদা সম্পন্ন অবস্থায় উপনীত হতে পারে। অর্থনৈতিক কম শক্তি বা অর্থনৈতিক অধিক শক্তিশালী হওয়ার ক্ষেত্রে বাণিজ্য সম্পর্ক যেন কোনো রকম অযৌক্তিক দায় বা প্রভাব কোনো রাষ্ট্রের উপর চাপিয়ে না দেয়, সেই জন্যে মর্যাদা ভিত্তিক বাণিজ্য সম্পর্ক নির্ধারণের যে ব্যবস্থা, এটি নিশ্চিত করা বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার মধ্যে একটি। উন্মুক্ত বাজার ব্যবস্থা, এটিও বিশ্ব বাণিজ্য সংস্থার একটি অত্যন্ত উল্লেখযোগ্য নীতি। বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিতই হয়েছে বিশ্বব্যাপী বাণিজ্য, অর্থনৈতিক ব্যবস্থা, বাজার ব্যবস্থা এসবগুলিকে সকলের জন্য সমভাবে উন্মুক্ত করার ব্যবস্থা নিশ্চিত করবার জন্য। তাই বিশ্ব বাণিজ্য সংস্থা উন্মুক্ত বাজার ব্যবস্থা বা মুক্ত বাজার অর্থনীতি এই বিষয়টিকে নিশ্চিত করাকে তাদের নীতি হিসাবে গ্রহণ করেছে। অর্থাৎ এই নীতির উপর ভিত্তি করে তারা বাজার ব্যবস্থা নিশ্চিত করে থাকে। স্বল্পোন্নত দেশগুলির দিকে নজর দেওয়া, যেহেতু বিশ্ববাজারে বা উন্মুক্ত বাজার ব্যবস্থায়, উন্মুক্ত বাণিজ্যিক ব্যবস্থায় স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলোর পক্ষে উন্নত সমৃদ্ধ ধনী রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যবসায় পরিচালনা করে, বাণিজ্য পরিচালনা করে একইভাবে সমান হারে এগিয়ে যাওয়া সম্ভব নয়। অনেক ক্ষেত্রেই স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলো অনেক বেশি পিছিয়ে যায়। এই পিছিয়ে যাওয়া অবস্থা থেকে তাদেরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় অথবা কিভাবে সহযোগিতা করে তাদেরকে অগ্রগতির পথে সহযোগিতা করা যায়, এই জন্য এই স্বল্পোন্নত দেশগুলোর দিকে বিশেষভাবে নজর দেওয়ার একটি নীতি বিশ্ব বাণিজ্য সংস্থা গ্রহণ করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থা অনেক কাজ করে থাকে, যেহেতু তার কার্যপরিসর বিশ্বব্যাপী, তার কাজের পরিধি একরকম সীমাহীন বলা যায়। তবু বিশ্ব বাণিজ্য সংস্থার অনেক কার্যাবলী থেকে আমরা কয়েকটি এখানে প্রধান প্রধান কার্যাবলী উল্লেখ করছি। বাণিজ্য চুক্তি সংক্রান্ত কার্যাবলী, সমগ্র পৃথিবীব্যাপী বিশ্ব বাণিজ্য সংস্থা যেহেতু বাণিজ্য ব্যবসায়ের ক্ষেত্রে সুস্থ ধারা, সুস্থ অবস্থা বজায় রাখবার জন্য সচেষ্ট, সঙ্গত কারণেই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়, সেই চুক্তি অবশ্যই বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি বহির্ভূত কোনো রকম চুক্তি হতে পারবে না। এই বাণিজ্য চুক্তি যে সকল রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হবে,
এইসব চুক্তিগুলির বিষয়ে নজরদারি করা, এমনকি সদস্য হওয়ার সময়ে বিশ্ব বাণিজ্য সংক্রান্ত যে সকল নীতিমালা রয়েছে এই সংক্রান্ত চুক্তি যেন সদস্য রাষ্ট্রটি মেনে চলে, সেই জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা তার ভূমিকা পালন করে থাকে। বাণিজ্য চুক্তি সংক্রান্ত কার্যাবলীগুলি কয়েকটি উপবিভাগ রয়েছে। একটি হচ্ছে বিরোধ নিরসন। ডব্লিউটিওর কোনো সদস্য রাষ্ট্রের মধ্যে অর্থাৎ একাধিক রাষ্ট্রের মধ্যে যদি কোনো ধরনের বাণিজ্যিক বিরোধ দেখা দেয়, এই বিরোধ নিরসনের জন্য এগিয়ে আসে বিশ্ব বাণিজ্য সংস্থা। অর্থাৎ ডব্লিউটিওর কোনো সদস্য দেশগুলোর মধ্যে কোনো ধরনের বাণিজ্যিক বিরোধ হলে বা বাণিজ্যিক চুক্তি সংক্রান্ত কোনো মতদ্বৈততা অথবা নানা ধরনের কোনো সমস্যা যদি দেখা দেয়, এ বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা এগিয়ে এসে বিরোধ নিরসন করে থাকে। আইন কার্যকর করা। বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে কৃত চুক্তির যে আইন বা ধারা রয়েছে সেটা যেমন দুই দেশের মধ্যে কৃত চুক্তির যে ধারা বা আইন রয়েছে সেগুলি কার্যকর করবার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা ভূমিকা পালন করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থা বাণিজ্য চুক্তি সংক্রান্ত কার্যাবলীর মধ্যে সংগঠন হিসেবে একটি দায়িত্ব পালন করে থাকে। সদস্য দেশগুলো কোনো ধরনের বিরোধের মধ্যে লিপ্ত হলে সংগঠন হিসেবে এই সংগঠনটি তার সদস্যদের মধ্যে কাজ করে থাকে বা ভূমিকা পালন করে থাকে। কিভাবে একটি রাষ্ট্র বা একটি প্রতিষ্ঠান অন্য একটি রাষ্ট্রে বা অন্য একটি দেশে তার বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করবে, এই বিনিয়োগ সংক্রান্ত ব্যবস্থাপনা প্রবর্তন করে থাকে বিশ্ব বাণিজ্য সংস্থা। বাজার ব্যবস্থা। বিশ্বব্যাপী বাজার ব্যবস্থা পরিচালনা, সমন্বয়, নিশ্চয়ন এই সবগুলি বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য চুক্তি সংক্রান্ত কার্যাবলীর আওতাভুক্ত একটি কাজ। 2 নম্বর হচ্ছে বিশ্ব বাণিজ্যের ব্যবস্থাপনা। সমগ্র বিশ্ব জুড়ে বাণিজ্যিক কার্যক্রম সার্বক্ষণিকই পরিচালিত হচ্ছে। এই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা যদি দেখা দেয়, কোনো ধরনের বিরোধ যদি সামনে চলে আসে, অথবা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য কি ধরনের নীতি গ্রহণ করা হবে, কি ধরনের নীতি গ্রহণ করা যাবে না, কি ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে, সমগ্র বিশ্বব্যাপী এই ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থা একটি ম্যানেজমেন্টের রোল প্লে করে বা বাণিজ্যের ব্যবস্থাপনার কার্যটি সম্পন্ন করে থাকে। বাণিজ্যের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা বিশ্ব বাণিজ্য সংস্থার একটি অত্যন্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কাজ। কোনো একটি রাষ্ট্র যদি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে উপযুক্ততা অর্জন করতে না পারে, সাধারণত দেখা যায় অনুন্নত দেশগুলোতে, কখনো কখনো উন্নয়নশীল দেশগুলোতে তারা নিজেদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে চলে যেতে পারে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যেরকম দক্ষতা যোগ্যতা থাকা দরকার সেরকম দক্ষতা যোগ্যতা এ সকল অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর থাকে না। সেক্ষেত্রে এই সকল উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোকে কি ধরনের সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উপযুক্ত করে তৈরি করা যায় বা আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশের জন্য যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা দরকার সেটি করবার ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থা ভূমিকা রেখে থাকে।
4 নম্বর হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দান। যেহেতু স্বল্পোন্নত বা অনুন্নত দেশগুলি বিশ্ব বাণিজ্য পরিচালনার মতো যথেষ্ট কারিগরি জ্ঞান থাকে না, সেক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা অনুন্নত বা স্বল্পোন্নত দেশগুলোকে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে সহযোগিতা করে থাকে। কখনো কখনো বিশ্ব বাণিজ্য সংস্থা সাধারণভাবে যে সকল কাজ করে তার বাইরে যেও কিছু কাজ করে থাকে। যেমন বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতার ক্ষেত্রে একটি হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থা করা। উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্রগুলো থেকে কিছু ব্যক্তিদেরকে তারা বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে তাদের নিজস্ব পরিকল্পনা ব্যবস্থাপনায় প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে, যেন তারা তাদের নিজ দেশে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে পারে। টেকসই উন্নয়ন নিশ্চিত করাও বিশ্ব বাণিজ্য সংস্থার একটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দানের মধ্যে আরেকটি বিষয় হচ্ছে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে একটি বিষয় প্রায়শই লক্ষ্য করা যায়, তাদের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদিত হয়, কিন্তু সেই উন্নয়নমূলক কাজগুলি টেকসই বা টেকসই কর্মকাণ্ড নয়। যেহেতু উন্নয়ন কার্যাবলী টেকসই নয় বা টেকসই হয় না, সেই জন্যে তাদের শেষ পর্যন্ত এমনও দেখা যায় যে তাদের কৃত উন্নয়ন কর্মকাণ্ড তাদের কোনো উপকারে তো আসেনি, বরং ক্ষতির কারণ হয়েছে। এই জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা তাদের উন্নয়ন যেন টেকসই হয় সেই জন্য কাজ করে থাকে বা ভূমিকা পালন করে থাকে। উন্নয়নশীল দেশগুলোকে বাণিজ্যের ক্ষেত্রে সক্ষম করে তোলা বিশ্ব বাণিজ্য সংস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কারণ উন্নয়নশীল দেশগুলো অনেক ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। তাদের দক্ষ জনবল থাকে না, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবার জন্য বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ভালো থাকে না। সঙ্গত কারণেই তাদের সক্ষমতার ক্ষেত্রে অনেক ঘাটতি দেখা যায়। সেই অবস্থায় উন্নয়নশীল দেশগুলির বাণিজ্যের ক্ষেত্রে সক্ষম করে তুলবার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা এগিয়ে আসে এবং তাদেরকে নানা ধরনের সহযোগিতা করে থাকে। মন্ত্রী পর্যায়ে গৃহীত সিদ্ধান্তগুলি সকল সদস্য রাষ্ট্র যেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং বাস্তবায়ন করবার চেষ্টা করে, সেক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্ব বাণিজ্য সংস্থা। এই বিশ্ব বাণিজ্য সংস্থার অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে ঠিকই, কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজই সমালোচনার ঊর্ধ্বে নয়। বিশ্ব বাণিজ্য সংস্থা যত রকম কার্যক্রম পরিচালনা করে, বিশ্ব বাণিজ্য প্রসারের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। অলরেডি আমরা সেসব উল্লেখ করেছি। সকল প্রতিষ্ঠানেরই, ব্যক্তি বা প্রতিষ্ঠানেরই কার্যক্রমের সমালোচনা থাকে। ভালো কাজের পাশাপাশি কাজের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি সমালোচনা বা নেতিবাচক একটি অবস্থা তৈরি হয়। বিশ্ব বাণিজ্য সংস্থাও একইভাবে যে সকল কার্যক্রম পরিচালনা করে সে সকল কার্যক্রমের মধ্যে অনেক নেতিবাচক কার্যক্রম রয়েছে। বিশেষ করে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলির পক্ষে যে বিষয়গুলি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অথবা কোনোভাবেই উন্নয়নশীল বা অনুন্নত দেশের অর্থনীতির পক্ষে ইতিবাচক ভূমিকা রাখে না, এমন অনেক কার্যাবলী বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে।
আমরা এখন দেখব কিভাবে বিশ্ব বাণিজ্য সংস্থা তার কার্যক্রমের মাধ্যমে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশ্ব বাণিজ্য সংস্থার সম্পর্কে একটি বড় ধরনের অভিযোগ রয়েছে। আমরা বলেছি বিশেষ করে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর পক্ষ থেকে অনেক অনেক বিশেষজ্ঞ অবশ্য এই মতের সঙ্গে একমত পোষণ করেন। সেটি হচ্ছে ধনী দেশগুলোকে আরো ধনীতে পরিণত করা, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা যে সকল নীতিমালা প্রণয়ন করেছে, যে সকল কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে তার প্রণীত নীতির ভিত্তিতে এবং বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থা যে ভূমিকা রেখে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকার কারণে ধনী দেশগুলো আরো বেশি ধনীতে পরিণত হচ্ছে, দরিদ্র দেশগুলো আরো বেশি দারিদ্র্যের চাপে পিষ্ট হচ্ছে। গরিব ও উন্নয়নশীল দেশগুলোকে শোষণের পথ প্রশস্ত করা, এই বিষয়টি উন্নয়নশীল দেশগুলোর জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ বিশ্ব বাণিজ্য সংস্থা যে সকল নীতিমালা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাপী সমতা ভিত্তিক সকল রাষ্ট্রের জন্য এমন বাণিজ্যের পরিবেশ সৃষ্টি করা যেখানে সকল রাষ্ট্রই স্বাধীনভাবে মর্যাদার সাথে তাদের বিশ্ব বাণিজ্য পরিচালনা করতে পারবে, কোনো রাষ্ট্রই অপর কোনো রাষ্ট্রের দ্বারা শোষণের শিকার হবে না। কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার তার কার্যক্রমের মাধ্যমে গরিব উন্নয়নশীল দেশগুলোকে আরো বেশি গরিব হতে হচ্ছে, কারণ উন্নত ধনী দেশগুলো তাদের উপর প্রচন্ড পরিমাণ শোষণ চালিয়ে যাচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার মতো এমন একটি প্রতিষ্ঠানের পক্ষে এই রকম অভিযোগ অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। বিশেষ করে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর পক্ষ থেকে যখন সেটি করা হয়, ভাগ্য বিড়ম্বিত দরিদ্র জনগণের দারিদ্র্যকে দূরীকরণ করে তাদের ভাগ্যকে প্রসারিত করা বা প্রসারিত করবার জন্য ভূমিকা রাখা, যেখানে বিশ্ব বাণিজ্য সংস্থার দায়িত্ব ছিল, উল্টো বিশ্ব বাণিজ্য সংস্থাকে অভিযুক্ত হতে হচ্ছে তাদেরকে শোষণের পথ প্রশস্ত করার জন্য। উন্নয়নশীল দেশের কৃষিকে ধ্বংস করা, বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক গৃহীত যে সকল নীতি রয়েছে, বিশেষ করে কৃষিকে সংশ্লিষ্ট করে, সে সকল নীতি প্রায় উন্নত ধনী দেশগুলির পক্ষে যায়। যেহেতু উন্নয়নশীল দেশের কৃষিতে এখনো যথেষ্ট আধুনিকায়ন হওয়া বাকি রয়েছে, অথবা মোটেও আধুনিকায়ন হয়নি অনুন্নত দেশগুলিতে, সেই ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থা এমন নীতিও প্রণয়ন করেছে যার অর্থ হচ্ছে অনুন্নত বা উন্নয়নশীল দেশের সরকার তাদের কৃষিতে কোনো রকম ভর্তুকি প্রদান করতে পারবে না। এটিকে একরকম মরার উপর খাড়া ঘা হিসাবে চিহ্নিত করা যায়। উন্নয়নশীল দেশের কৃষির জন্য আধুনিক কৃষি সরঞ্জাম, যন্ত্রাংশ, কীটনাশক এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির জন্য সংশ্লিষ্ট যত বিষয় রয়েছে, সবগুলোই প্রায় উন্নত দেশগুলো উৎপাদন করে থাকে, বাজারজাত করে থাকে। এমনকি উন্নত বীজ উৎপাদনের মাধ্যমে তারা কৃষিক্ষেত্রে বীজের বাজার পর্যন্ত দখল করেছে। অর্থাৎ হচ্ছে উন্নয়নশীল বা অনুন্নত দেশের কৃষকদেরকে উন্নত দেশের উন্নত বীজ ক্রয় করে নিতে হয়। এমনও দেখা যায়
সেই বীজ কেবল একবারই ফসল উৎপাদন করে এবং সেই উৎপাদিত ফসল থেকে আর বীজ সংগ্রহ করা যায় না। এভাবে উন্নয়নশীল বা অনুন্নত দেশের কৃষকেরা ফতুর হচ্ছে এবং উন্নয়নশীল দেশের কৃষি ধ্বংস হচ্ছে আর সমৃদ্ধ হচ্ছে উন্নত বা ধনী দেশের অর্থনৈতিক অবস্থা। এভাবে উন্নত বা সমৃদ্ধ দেশের ভাগ্য আরো প্রসারিত হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, আর ভাগ্য বিলম্বিত হচ্ছে বা সংকুচিত হচ্ছে উন্নয়নশীল দেশের কৃষকদের এবং কৃষি। উন্নয়নশীল দেশের শিল্পকে ধ্বংস করা, যেহেতু বিশ্ববাজারে উন্নত দেশগুলো তাদের বৃহদাকার শিল্পে উৎপাদিত পণ্য নিয়ে উপস্থিত রয়েছে, উন্নয়নশীল দেশের ছোট ছোট শিল্প কারখানাগুলি সেখানে প্রতিযোগিতা করে টিকেই থাকতে পারছে না। শুধু টিকে থাকতে পারছে না সেটি নয়, উন্নয়নশীল দেশের শিল্পকে টিকিয়ে রাখবার জন্য তাদেরকে বিশ্ববাজারে টিকে থাকবার জন্য প্রকৃত অর্থেই কোনো সহযোগিতা দিচ্ছে না বিশ্ব বাণিজ্য সংস্থা। যদিও তারা বলে থাকে সকলের জন্য উন্মুক্ত বাজার ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলি যেন টিকে থাকতে পারে, এটি তারা নীতি হিসাবে গ্রহণ করেছে তাদেরকে সহযোগিতা করবে বলে। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে এমন ধরনের সহযোগিতা নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা এগিয়ে এসেছে এমন দৃষ্টান্ত এখনো পর্যন্ত একটিও দেখা যায়নি। ফলত কি হচ্ছে, উন্নয়নশীল দেশের শিল্প কারখানা উন্নত ধনী দেশের বৃহদাকার শিল্পের পণ্যের সঙ্গে বাজারে প্রতিযোগিতা করতে যে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, লোকসান গুনতে হচ্ছে। একটি পর্যায়ে বাজার থেকে উন্নয়নশীল দেশের শিল্প হারিয়ে যাচ্ছে এবং উন্নয়নশীল দেশের শিল্পই ধ্বংস হয়ে যাচ্ছে এবং তারা উন্নত দেশের একচেটিয়া বাজারে পরিণত হচ্ছে। কৃতিসত্ত্বের প্যাটেন্ট নিয়ন্ত্রণ। বিশ্ব বাণিজ্য সংস্থা তার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বা পরিচালনার জন্য কৃতিসত্ত্বের প্যাটেন্ট নিয়ন্ত্রণ করে থাকে। কৃতিসত্ত্বের নিয়ন্ত্রণ বা প্যাটেন্ট নিয়ন্ত্রণ বলতে বোঝানো হয় বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রত্যেকটি দেশই তার সামর্থ্য অনুযায়ী কোনো দ্রব্য উৎপাদন করে পৃথিবীর অন্য যে কোনো দেশে যেখানে সহজ বা সম্ভব হতো সেখানে তার পণ্য রপ্তানি করত। কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর এই কৃতিসত্ত্বের বা প্যাটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে দরিদ্র দেশগুলো বঞ্চিত হচ্ছে, যেহেতু ধনী পুঁজিবাদী রাষ্ট্রগুলো যে কোনো নতুন পণ্য বাজারে আসবার আগেই তার প্যাটেন্ট বা কৃতিসত্ত্ব নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে যে সকল অনুন্নত বা স্বল্পোন্নত দেশে কোনো দ্রব্য উৎপাদনের ক্ষমতা থাকতো, কৃতিসত্ত্ব বা প্যাটেন্ট না থাকার কারণে তারা তাদের পণ্য নিয়ে বাজারে এসে উপস্থিত হতে পারে না। এই বাজার পুঁজিবাদী ধনী রাষ্ট্রগুলো নিয়ন্ত্রণ করে, যেটি উন্নয়নশীল দেশের অর্থনীতির জন্য একটি বিরাট বড় ধাক্কা এবং অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশগুলি আরো বেশি পিছিয়ে যায়। তাদের নিজস্ব উৎপাদিত পণ্য তারা আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করতে পারে না, বিক্রি করতে পারে না। বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে দরিদ্র দেশগুলোকে বঞ্চিত করা। একটি দরিদ্র দেশে একজন মেধাবী মানুষ তার প্রচেষ্টা এবং গবেষণার দ্বারা উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করার একটি সহজ বিষয় থাকে, কিন্তু দরিদ্র দেশগুলো থেকে এ সকল মেধাবীদেরকে নানা কৌশলে অনেকভাবে লোভ দেখিয়ে প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে ধনী দেশগুলো তাদেরকে নিজ দেশে নিয়ে যায়
তাদেরকে এমন পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় যেগুলি উন্নয়নশীল দেশের পক্ষে কোনোদিনই দেওয়া সম্ভব নয়। এভাবে বুদ্ধিভিত্তিক যে সম্পত্তি উন্নয়নশীল দেশে থাকতে পারতো বা হতে পারত, সেটি তারা এক ধরনের কিনে নিয়ে যাওয়ার মতো নিয়ে যায় বলে বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে দরিদ্র দেশগুলো বঞ্চিত হয়। আবার নানা ধরনের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর ক্ষেত্রেও যে ধরনের কারিগরি জ্ঞান বা বুদ্ধিভিত্তিক যোগ্যতা থাকা দরকার ছিল, সেটি না থাকার কারণে এইসব ক্ষেত্রেও ধনী দেশগুলো তাদের উপর বঞ্চনা চাপিয়ে দিয়ে এসবগুলিকে তাদের নিজেদের মতো ব্যবহার করে থাকে। নির্ভরশীলতার পথকে প্রশস্ত করা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে আরেকটি বড় ধরনের অভিযোগ, এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সকল কর্মকাণ্ডের মাধ্যমে শেষ পর্যন্ত দরিদ্র, অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো আরো বেশি দরিদ্র হচ্ছে এবং তারা তাদের নিজস্ব বাজার উৎপাদন হারিয়ে ধনী দেশগুলোর উপর অধিক হারে নির্ভরশীল হয়ে পড়ছে এবং আস্তে আস্তে তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হচ্ছে। মেধা পাচার একটি অত্যন্ত সুপরিচিত প্রত্যয়। আমরা জানি উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলি থেকে সবসময় উন্নত এবং ধনী দেশগুলিতে মেধাবীদেরকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পেছনে তাদেরকে অর্থের প্রাচুর্যের লোভ দেখানো হয়। বাস্তবে তাদেরকে প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা দেওয়াও হয়। মেধাবীদেরকে প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা দানের মাধ্যমে তাদের ধনী দেশগুলো তাদের নিজ দেশে নিয়ে যায়, যেখানে মেধাবী মানুষগুলো তাদের নিজ দেশের জনগণকে সেবা দিতে পারত, নিজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারত, নিজ দেশের সমৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারত। সেই ক্ষেত্রে মেধা পাচারের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে ধনী দেশগুলো মেধাবীদেরকে নিজ দেশে নিয়ে যায়। তারা নিজ দেশে, অর্থাৎ মেধাবীগণ উন্নয়নশীল কোনো দেশে ফেরার চেষ্টা করলেও সবসময় ফিরে আসতে পারে না। কখনো ফিরে আসতে চাইলেও তাদেরকে ফিরে আসতে দেওয়া হয় না। নানা ধরনের গ্যারাটোপে তারা আটকে পড়ে থাকে। এইভাবে বিশ্ব বাণিজ্য সংস্থা তার কার্যক্রমের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে আরো বেশি ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। উন্নয়নশীল দেশের উন্নয়নের পথ রুদ্ধ করা বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে এটি একটি অত্যন্ত জঘন্য সমালোচনা। জঘন্য এই জন্যে, উন্নয়নশীল দেশগুলো নানা ক্ষেত্রে তাদের সক্ষমতার কমতি রয়েছে, এ কথা স্বীকৃত, এবং এই সত্যকে সামনে রেখেই তারা বিশ্ব বাণিজ্য সংস্থার মতো এত বড় প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করেছিল, যেন বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তায় তারা তাদের উন্নয়নের প্রতিবন্ধকতাগুলিকে দূর করে উন্নয়নের পথকে প্রশস্ত করতে পারে, উন্নয়নের মহাসড়কে তারা উঠে যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় বিশ্ব বাণিজ্য সংস্থার প্রণীত সকল নীতি উন্নয়নশীল দেশের উন্নয়নের পথকে রুদ্ধ করে দিচ্ছে এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো তাদের যথাযথ কার্যক্রমের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারছে না। কারণ তাদের ইচ্ছামতো নীতি প্রণয়নের ক্ষেত্রে বাধা রয়েছে, ইচ্ছামতো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাধা রয়েছে, ইচ্ছেমতো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বাধা রয়েছে পেটেন্টের কারণে। অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা উন্নয়নশীল, অনুন্নত এবং স্বল্পোন্নত দেশগুলির জন্য মূলত একটি অক্টোপাসের ভূমিকা পালন করছে বলা যায়। অক্টোপাস যেমন আটদিক থেকে কোনো কিছুকে ধরে থাকে, বিশ্ব বাণিজ্য সংস্থা উন্নয়নের পথকে প্রশস্ত তো করেইনি উন্নয়নশীল দেশগুলির জন্য, বরং তাদের উন্নয়নের পথকে রুদ্ধ করে দিয়েছে।
উন্নয়নশীল দেশের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করা। যে কোনো রাষ্ট্রেরই পরিচালনা এবং উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য নিজস্ব কিছু পরিকল্পনা থাকে, নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এই নীতিমালার ভিত্তিতে কোনো একটি রাষ্ট্র হয়তো দ্রুত গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যায়, কখনো ধীর গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যায়। স্বাভাবিকভাবেই তাদের নিজস্ব কার্যক্রমের ভিত্তিতে একটি রাষ্ট্র উন্নয়নের পথে এগিয়ে চলতে পারে। কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠার কারণে, বিশ্ব বাণিজ্য সংস্থা গৃহীত বৈশ্বিক নীতির কারণে, বিশ্ব বাণিজ্য সংস্থার চাপিয়ে দেওয়া নানা রকম প্রেসক্রিপশনের কারণে, নানা রকম শর্তের কারণে, এবং বিশ্ব বাণিজ্য সংস্থা যেহেতু উন্নত ধনী দেশগুলোর প্রতিনিধিত্ব করে, তাদের স্বার্থের এজেন্ট হিসেবে কাজ করে, সঙ্গত কারণেই উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোকে তারা দাবিয়ে রেখে কিভাবে তাদের উপর শোষণ এবং বঞ্চনা চালানো যায়, কিভাবে তাদের অর্থনীতিকে শোষণ করে ধনী এবং উন্নত রাষ্ট্রগুলোর স্বার্থকে নিশ্চিত করা যায়, এই বিষয়ে কাজ করা বিশ্ব বাণিজ্য সংস্থার একটি কার্যক্রমে পরিণত হয়েছে বলে নেতিবাচক প্রভাব পড়ছে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর উপর। আর উন্নয়নশীল দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে তাদের পক্ষে এগিয়ে যাওয়া তো পরে, তারা নিজেদের মতো স্বাভাবিকভাবে টিকেই থাকতে পারছে না। বিশ্ব বাণিজ্য সংস্থার পক্ষে এটি অত্যন্ত একটি অগ্রহণযোগ্য ভূমিকা, যেটি তৃতীয় বিশ্বের দেশগুলোকে দিন দিন দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কে অনেক কথা শুনেছি। বিশ্ব বাণিজ্য সংস্থার অনেক সমালোচনা রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার কারণে দরিদ্র, স্বল্পোন্নত, উন্নয়নশীল দেশগুলো এগিয়ে যেতে পারছে না, আরো বেশি দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হচ্ছে। তারপরেও আমি বলবো, বিশ্ব বাস্তবতায় আজকে WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থাকে পাশ কাটিয়ে আমাদের পক্ষে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। আমাদেরকে অনেক বেশি চিন্তা এবং গবেষণায় লিপ্ত হতে হবে। আমাদেরকে অনেক বেশি দক্ষতা প্রমাণ করতে হবে, কিভাবে এই সকল শক্ত প্রতিবন্ধকতাকে দূর করে বিশ্ব বাণিজ্য সংস্থার চাপিয়ে দেওয়া এই সকল নীতিকে ওভারকাম করে কিভাবে আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে নিজের দেশকে সামনে উন্নয়নের মহাসড়কে তুলে নিতে পারি। এই জন্য আমাদের সর্বোচ্চ প্রয়াস, প্রচেষ্টা প্রয়োজন হবে। আমাদের শতভাগ দেশপ্রেম প্রয়োজন হবে। উন্নয়নশীল দেশের দরিদ্র জনগোষ্ঠীর প্রত্যেকটি মানুষের জন্য যদি আমাদের অন্তরে ভালোবাসা থাকে, তাদের ভাগ্য উন্নয়নে আমরা যদি সততার সঙ্গে সর্বোচ্চ পরিমাণে পরিশ্রম করে যাই, আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত কোনো শক্ত প্রতিবন্ধকতাই আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা উন্নয়নের মহাসড়কে উঠবই। হয়তো সময় লাগবে। অনেক উন্নয়নশীল দেশ অনেক উন্নতি লাভ করেছে, সুতরাং আমাদের পক্ষেও এটি অসম্ভব নয় যে আজকে আমরা উন্নয়নশীল দেশ, আমরা কোনোদিনই উন্নত দেশে পরিণত হব না। আমরা যদি আমাদের অর্থনৈতিক উন্নয়নের প্রবণতা বা ট্রেন্ড অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি, আমরা দেখতে পাব আমাদের গত 10 বছরের অর্থনৈতিক উন্নয়ন তার আগেকার, অর্থাৎ এই 10 বছর আগেকার 20 বছরের উন্নয়নের চেয়ে অনেক বেশি। এটি কিভাবে সম্ভব হচ্ছে? এটি সম্ভব হচ্ছে আমাদের রাষ্ট্রের পরিচালক বৃন্দের অগাধ দেশপ্রেম, জনগণের জন্য আন্তরিকতা, ভালোবাসা, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য সর্বাধিক প্রয়াস। যদি আমাদের এই মানসিকতা বজায় থাকে, জনগণের ভাগ্য উন্নয়ন যদি আমাদের রাজনীতির মূল নিয়ামক হয়,
আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি জনগণের কল্যাণকে সবার আগে অধিকার বা অগ্রাধিকার দেওয়া হয়, আমার বিশ্বাস যে উন্নয়নশীল দেশ থেকে হয়তো সময় লাগবে 21-এ না হলে অন্তত 41-এ হলেও আমরা প্রথম বিশ্বের উন্নত দেশে পরিণত হতে না পারলেও দ্বিতীয় বিশ্বের উন্নত দেশে রূপান্তরিত করতে পারবো বাংলাদেশের সাথে আমাদের সোনার বাংলাদেশকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।